Welcome to Sports Life presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। শৃঙ্খলা ভঙ্গের দায়ে নিষিদ্ধ হলেন যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। এনসিএলে 2 ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রংপুর বিভাগের অধিনায়ককে। শৃঙ্খলা বিধির লেভেল 2 ভঙ্গ করায় তাকে নিষিদ্ধ করেছে ম্যাচ রেফারি আখতার আহমেদ। আকবর আলীর নিষিদ্ধ হওয়ার খবর যমুনা টিভিকে নিশ্চিত করেছেন এনসিএল এর টেকনিক্যাল কমিটির আহ্বায়ক মিনহাজুল আবেদিন নান্নু। ফিল্ডিংয়ে একবার আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন, পরে ব্যাটিংয়ে আউট হওয়ার পর ক্ষিপ্ত হয়ে ব্যাট ছুঁড়ে একটা চেয়ার ভেঙেও ফেলেন। নিজের কাজের শাস্তিও পাচ্ছেন আকবর আলী। ম্যাচে 4 ডিমেরিট পয়েন্ট পাওয়ার কারণে আচরণবিধির লেভেল 2 ভঙ্গের কারণে এনসিএল এর পরবর্তী 2 ম্যাচ থেকে নিষিদ্ধ হচ্ছেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। ব্যাটিং এ আউট হওয়ার পরে ও চেয়ার ভাঙতে ব্যাট দিয়ে ম্যাচ রেফারি অনেক কিছু দেখছে, তো তোর একটা ম্যাচে 2বারই অফেন্স করছে। ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন মাহফুজুর রহমান এবং সোহরাব হোসেন। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন আখতার আহমেদ। তাদের দেয়া ম্যাচ রিপোর্টেই এসেছে এই নিষেধাজ্ঞার ঘোষণা। আমরা তো এটা ম্যাচ রেফারি দিচ্ছি, এটা টেকনিক্যাল কমিটির কিছু, এটা তো ম্যাচ রেফারি মাঠেই দিচ্ছে। ম্যাচ রেফারি ওখানে বলেছে, এটা তো আসতে পারে না, এটা তো ম্যাচ রেফারি রিপোর্টের মধ্যে ম্যাচ রেফারি ওখানেই বলে দিচ্ছে সাসপেন্ড হয়েছে। টেকনিক্যাল কমিটি বা সাসপেন্ড করে, ও তো ম্যাচ রেফারি করে দিচ্ছে, মাঠ থেকে সাসপেন্ড, খেলার পরে ওকে জানাই দিচ্ছে। 2 ম্যাচ নিষিদ্ধ হওয়ার কারণে ষষ্ঠ রাউন্ডে ঢাকা মেট্রো এবং সপ্তম রাউন্ডে খুলনা বিভাগের বিপক্ষেও খেলা হচ্ছে না রংপুর বিভাগের অধিনায়কের। 5 ম্যাচ শেষে 21 পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত টেবিলের 2-এ আকবরের রংপুর। অধিনায়ককে হারিয়ে নিশ্চিতভাবেই দলটা এই মুহূর্তে সুবিধাজনক অবস্থানেই নাই। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। মানে এই খবরের দুটো দিক। আকবর আলী তিনি থাকার কথা হয়তো এখন বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে, তার যে জার্নি কিংবা যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক অনেকে স্বপ্ন দেখেছিলেন যে বড় পর্যায়ে যাবেন, সেটা একটা ব্যাপার, সেটা তো হয়নি দুর্ভাগ্যজনকভাবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে খুব গুরুত্বের সঙ্গে এই যে লিগের খেলাগুলো বা ডিভিশনের খেলাগুলো দেখছে বিসিবি। একদমই তাই। ক্রিকেটকে বলা হয় জেন্টলম্যানস গেম। সো এই গেমটাতে আসলে এত বড় একটা কাণ্ড আসলে করা ঠিক হয়নি। টেম্পারমেন্ট ধরে রাখাটা শিখতে হবে ক্রিকেটারদের আরও বেশি। ওভারঅল বিসিবি হয়তো এই ব্যাপারগুলো নিয়ে আরও সতর্ক হবে এবং সেই সঙ্গে ক্রিকেটাররা। তো বিসিবি কিভাবে চলছে? ফারুক আহমেদের বোর্ডের পার হলো 90 দিন। প্রশ্ন হচ্ছে কতটা পরিবর্তন হলো বিসিবি এই সময়ে? কাজ করবার মানুষ যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন সেই বোর্ডেরই একটা ডাকের অপেক্ষায় আছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। পরিচালক না হোক, প্রধান নির্বাহী বা সিইও পদে থেকেও দেশের জন্য কাজ করতে চান, আইসিসির চাকরি ছেড়ে আসতে চান দেশের ক্রিকেটের জন্য, এমনকি প্রস্তুত বিনা পয়সায় পরামর্শক হিসেবে কাজ করতেও। নাজমুল হাসান পাপন আউট হওয়ার পর বিসিবির ব্যাট ধরেছেন ফারুক আহমেদ। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়কের কাছে লম্বা ইনিংস আশা করেন অনেকেই। তবে বিসিবির সভাপতি পদে বসার 90 দিন পেরোলেও পরিবর্তন আসেনি বোর্ডের প্রশাসনিক কাঠামোতে, অর্থাৎ ফারুক আহমেদের ইনিংস চলছে স্লো স্ট্রাইক রেটে। ক্রীড়া উপদেষ্টার মতে বিসিবি চলছে জোড়াতালি দিয়ে। 3 মাস পেরিয়েও যেমন দায়িত্ব বন্টন হয়নি, তেমনি আনা যায়নি নতুনদের। অথচ নিজ দেশ ছেড়ে আইসিসিতে কর্মরত সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল আছেন একটা প্রস্তাবের অপেক্ষায়। ডিরেক্টর হলে যেটা হবে সেটা হলো যে আমি আইসিসিকে তখন বলতে পারবো, যেহেতু আমি এশিয়ার এই কাজগুলো সব দেশের সাথেই করি এবং আমি এই কাজটা করবো, কি আইসিসি চাকরিটা থাকবে, কেন আমার তো একটা ডিরেক্টরের তো কোনো বেতন পায় না, তো আমাকে তো সংসার চালাতে হবে উইথ দিস ইনকাম। আর 2 নম্বরে যদি তারা আমাকে ভাবে যে তারা আমাকে পয়সা দিবে না, সমস্ত কনসালটেন্ট হিসেবে নিতে পারে বাট ফ্রি, ওইটাও আমি আগ্রহী আছি সিইও হওয়ার জন্য। সেটা আমার কাছে, আমার যে এখন স্কিল সেট আছে, আমার কাছে মনে হয় যে এই স্কিল সেটে আমি পুরোপুরি নিজেকে ফিট ভাবি। মেধা আর অভিজ্ঞতার মিশেলে দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল বুলবুল হয়ে উঠেছেন ক্রিকেটের একটা প্রতিষ্ঠান। পরিচালক পদে আনা যখন নানা হিসেবের বিষয়, কিন্তু বোর্ডের পেশাদার যে কাঠামো আছে সেখানেও কেন আসেনি কোনো পরিবর্তন? বিতর্কিত অফিসিয়ালরা এখনও রয়েছেন আগের পদেই, অথচ প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইওর মতো পদেও বিবেচনা করা যেত বুলবুলকে। এটা একসময় একটা বুনিয়াদি খেলা ছিল ব্রিটিশদের,
এখন এটা একটা প্রোডাক্ট হয়ে গেছে, যে প্রোডাক্টের মাধ্যমে আপনি কিছু টাকাও কামাতে পারবেন, মানে দেশের কথা, ক্রিকেটের কথা বলছি, প্লাস একটা জাতিকে আপনি দাঁড়া করতে পারবেন। তো এই প্রোডাক্টটা আপনি বিভিন্ন ফরম্যাটে ইউজ করতে পারবেন, সেই জন্য সিওর রোলটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। আই থিঙ্ক উইথ দি ব্যালেন্স অফ knowledge or balance of experience, I should offer something better. এর আগেও একাধিকবার দেশের ক্রিকেট নিয়ে কাজ করার প্রশ্নে আমিনুল ইসলাম বলেছেন, তার কাছে কোনো ধরনের প্রস্তাবনা নিয়ে কখনোই আসেননি বোর্ড সংশ্লিষ্ট কেউ। রদবদলের পর ফারুক আহমেদের বোর্ডের পক্ষ থেকেও আসেনি কোনো ধরনের আনুষ্ঠানিক প্রস্তাব। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। এবারের বিপিএলে দায়িত্ব পাননি একাধিক হাই প্রোফাইল দেশি কোচ। সোহেল ইসলাম, সারোয়ার ইমরান, রাজিন সালে, তুষার ইমরানরা সম্পৃক্ত নন বিপিএলের 11তম আসরের সাথে। তবে 7 দলের এই টুর্নামেন্টে 4 দলের কোচ দেশি, 3 দলে থাকবেন বিদেশি কোচ। শন টেট ও মিকি আর্থার নিশ্চিত করেছে দল। আলোচনা চলছে ওয়াটমোর, জার্গেনসন ও স্টিভ রোডসের সাথেও। এবারের বিপিএলে নেই একাধিক হাই প্রোফাইল দেশি কোচ। জাতীয় দলের সাথে যুক্ত হওয়ায় নেই মোহাম্মদ সালাউদ্দিন, কিন্তু তালিকাটা অনেক লম্বা। এই মুহূর্তে দেশের অন্যতম সেরা কোচ সোহেল ইসলাম গত সিজনে তারকাবহুল রংপুর রাইডার্সের দায়িত্বে ছিলেন, কিন্তু এবারের বিপিএলে কোনো দলের দায়িত্বে নেই এই অভিজ্ঞ। দেশের হাই প্রোফাইল কোচের তালিকা করলে অবশ্যই আসবে ইমরান সারোয়ারের নাম। গত কয়েক আসরের মতো এবারও বিপিএল এর সাথে যুক্ত নন জাতীয় দলের সাবেক এই কোচ। নতুন প্রতিভাবান কোচের তালিকার উপরের দিকে থাকবেন রাজিন সালে। গত আসরে সিলেটের দায়িত্বে থাকলেও এবার নিজ শহরের দলটির কোচের ভূমিকায় থাকছেন না তিনি। বিপিএলের 10ম আসরে চট্টগ্রামের ফ্রাঞ্চাইজির যে দল ছিল তার হেড কোচ ছিলেন তুষার ইমরান, কিন্তু তুষার দল পাননি বিপিএলের 11তম আসরে। তাই বলে দেশি কোচ বিপিএলে নেই সেটাও কিন্তু নয়। 7 দল নিয়ে হচ্ছে এবারের বিপিএল, যার মধ্যে 4 দলের হেড কোচ দেশি। আবারও ঢাকার ফ্রাঞ্চাইজির সাথে যুক্ত হয়েছেন খালেদ মাহমুদ সুজন। সাকিব খানের দলকে শিরোপা রেসে রাখার দায়িত্বটা সাবেক এই অধিনায়কের কাঁধে। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল স্বভাবতই ফ্রাঞ্চাইজিটি ধরে রেখেছে হেড কোচ। দেশের অন্যতম সেরা মিজানুর রহমান বাবুল এবারও তামিম মুর্শিদের হেড কোচের দায়িত্বে থাকছেন। খুলনা টাইগার্সও আস্থা রেখেছে পুরনো কোচের উপর। তালহা জুবায়ের এবারও আছেন দলটির কাণ্ডারি হয়ে। কোচ বদলেছে সিলেট স্ট্রাইকার্স। রাজিন সালেকে বাদ দিয়ে এবার ইমন মাহমুদকে হেড কোচের দায়িত্ব দিয়েছে ফ্রাঞ্চাইজিটি। 3 দলে আসছে বিদেশি কোচ। চট্টগ্রামের নতুন ফ্রাঞ্চাইজি কিংস কোচ হিসেবে বেছে নিয়েছে অস্ট্রেলিয়ান শন টেটকে। সোহেল ইসলামের পরিবর্তে এবার হাই প্রোফাইল দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থারকে হেড কোচের দায়িত্ব দিয়েছে রংপুর রাইডার্স। দুর্বার রাজশাহী এখনও হেড কোচ চূড়ান্ত করেনি, তবে আলোচনায় আছে 3 বিদেশি। কাকতালীয়ভাবে 3 জনই ছিলেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ। ডেভ ওয়াটমোর, শেন জার্গেনসন ও স্টিভ রোডসের সাথে আলোচনা করছে ফ্রাঞ্চাইজিটি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। ঘরোয়া টি-20তে টপ অর্ডারে ভালো স্ট্রাইক রেটে ব্যাট করলেও জাতীয় দলের শেখ মেহেদী হাসানকে টপ অর্ডারে সেভাবে কখনোই সুযোগ দেওয়া হয়নি। নতুন হেড কোচ ফিল সিমন্সের কাছে সেই আবদারি করবেন এই অলরাউন্ডার। বিপিএল এর দল রংপুরকে জানিয়ে দিয়েছেন তাদের হয়েও তিনিই খেলতে চান। পাওয়ার প্লেতে ইকোনমিক্যাল বোলিং সঙ্গে টপ অর্ডারে নেমে হার্ড হিটিং, বাংলাদেশ ক্রিকেটে শেখ মেহেদী হাসানের আবির্ভাব এভাবেই। তবে টি-20তে টপ অর্ডারে 135 স্ট্রাইক রেটে ব্যাট করা মেহেদীকে ওইভাবে কখনোই ব্যবহার করতে পারেনি জাতীয় দল। ইন্টারন্যাশনালে 5 বার অবশ্য টপ অর্ডারে ব্যাট করার সুযোগ পেয়েছেন, সেটাও বিরতি দিয়ে। নতুন কোচ ফিল সিমন্সের কাছে কি পাকাপাকিভাবে টপ অর্ডারে ব্যাট করার আবদার করবেন এই ডানহাতি? এখন ওর সাথে আমার মিট হয় নাই, বাট মিট হইলে ডিসকাশনটা আসলে করা যাবে। বাট তারও একটা প্ল্যান থাকে, তারও টিম নিয়ে অনেক বড় একটা প্ল্যান থাকে। আবার নিজের প্ল্যানে তো চললে হবে না। নিজের প্ল্যানে হয়তো বা আমি যেটা আছে আমার বোলিং দিয়ে বা ফিল্ডিং দিয়ে বা টিমের সিচুয়েশন অনুযায়ী ব্যাটিংটা করে দিতে পারবো, বাট পুরা টিম প্ল্যানিংটা কোচের কাছেই থাকে। আসলে ওর সাথে মিট হলে আসলে বোঝা যাবে আসলে ও কি চায়। বোলিংয়ে দল যেভাবে ভরসা করে, ব্যাটিংয়েও জাতীয় দলের কাছ থেকে মেহেদী সেই ভরসাটাই চান। দল ভরসা রাখলে মেহেদীও সেই বিশ্বাসের প্রতিদান দিতে পারবেন বলেই বিশ্বাস করেন।
আমার জন্য সুযোগ হয়তো বা ওরকম থাকে না, 8-10টা প্লেয়ারের যেমন সুযোগ থাকে, আমার কাছে মনে হয় আমারও ওরকম সুযোগ করে দিলে হয়তো বা আমি 2-3 ম্যাচ পারফর্ম না করলেও যাতে আমার উপর থেকে হাত না সরে যায়। সবাইকে যেমন বিলিভ করে আমাকেও তেমন বিলিভ করা উচিত, অ্যাটলিস্ট ব্যাটিংয়ের উপরে। হয়তো বা আমি তখন হয়তো বা বিলিভটা আমার প্রতি যত বড় জন্মাবে, আমি হয়তো বা এখানে সাকসেস হওয়ার সুযোগটা আমার বেশি থাকবে। মেহেদীর নেক্সট অ্যাসাইনমেন্ট ওয়েস্ট ইন্ডিজে। রংপুর রাইডার্সের হয়ে খেলবেন গ্লোবাল সুপার লিগ, দলটার হয়ে বিপিএলও খেলবেন এই অলরাউন্ডার। এই 2 টুর্নামেন্টে 3 নম্বরে খেলার কথা রংপুর ম্যানেজমেন্টকে জানিয়েছেন শেখ মেহেদী। অলওয়েজ ডোমেস্টিকে নাম্বার 3-এ ব্যাটিং করতে প্রেফার করি। আমার টি-20 ক্রিকেটে আমি যদি ব্যাটিংয়ে যত সাকসেস হয়েছি নাম্বার 3-এ, আশা করি যে এই জায়গাটা ইভেন আমি রংপুরে টিম ম্যানেজমেন্টকেও বলছিলাম যে আমি আবার 3-এ খেলতে চাই। গ্লোবাল সুপার লিগের পরে ওয়েস্ট ইন্ডিজেই জাতীয় দলের টি-20 খেলবেন মেহেদী, এরপর বিপিএল। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, খুলনা। এবারে বর্ডার গাভাস্কার সিরিজের খবর। 2 পেসারের নেতৃত্বে সিরিজের প্রথম টেস্টে কাল মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া, যেখানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অসম্ভব সমীকরণের চাপ নিতে চান না ভারতের অধিনায়ক জাসপ্রীত বুমরা। আর কঠিন লড়াইয়ের আভাস দিলেও সিরিজ জয়েই চোখ অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের। পার্থে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল 8:20। পিতৃত্বকালীন ছুটির কারণে নেই নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, তার অবর্তমানে দলের নেতা জাসপ্রীত বুমরা। আর তাতে বর্ডার গাভাস্কার সিরিজে 2 দল মিলে গেছে 1 বিন্দুতে। 2 পেসারের নেতৃত্বে পার্থ টেস্টে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। শুধু অধিনায়কত্বের চ্যালেঞ্জ নয়, দারুণ এক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় বুমরা। সিরিজে 27 উইকেট নিতে পারলে হবেন ভারতের দ্রুততম 200 উইকেট শিকারী পেসার। সাম্প্রতিক পারফরমেন্স হতাশ করলেও অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলির পরিসংখ্যান আশাবাদী করছে ভারতকে। আর 350 রান করলেই রিকি পন্টিংকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার 3-এ উঠে আসবেন তিনি। এই ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে পেস অলরাউন্ডার নীতিশ রেড্ডির। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে রীতিমতো অসম্ভবকে সম্ভব করতে হবে ভারতকে। সিরিজ জিততে হবে অন্তত 4-1 ব্যবধানে। তবে সেই চাপ না নিয়ে ফুরফুরে মেজাজেই সিরিজ শুরু করতে চান বুমরা। নিউজিল্যান্ডের কাছে সিরিজ হেরে আমরা সবাই হতাশ, কিন্তু কাঁধে কোনো বোঝা নিয়ে অস্ট্রেলিয়ায় আসেনি। তরতাজা মনোভাব নিয়ে আলাদা একটা প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে এসেছি। সিরিজ নিয়ে মাঠের বাইরে সাবেকদের কথার যুদ্ধ চললেও 22 গজে মাথা ঠান্ডা রাখতে চান অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। হোম কিংবা অ্যাওয়ে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ কয়েকটি সিরিজে আধিপত্য দেখিয়েছে ভারত। এবার ঘরের মাঠে ভিন্ন দৃশ্যপট রচনার প্রত্যয় কামিন্সের। দেশের মাটিতে খেলা সবসময় চাপের। ভারত খুব ভালো দল, তাই আমাদের কাজটা সহজ হবে না। খুব বেশি দূরে তাকাতে চাইছি। বর্ডার গাভাস্কার ট্রফি জিততে পারলে ভালো লাগবে। নিঃসন্দেহে এটা বড় একটা সিরিজ। ম্যাচের প্রথম দিন সকালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল, তাই টস জিতে ফিল্ডিং নিতে চাইবে 2 দলই। মুজজাবিন তারেক, যমুনা স্পোর্টস। মোহামেডান কিংস লড়াই দিয়ে কাল শুরু হচ্ছে বাংলাদেশ 2.0 চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্ট। বিকেল 5টায় কিংস অ্যারেনায় শুরু হবে ম্যাচটি। জয় পেতে মরিয়া 2 দলের কোচ। 29 নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর। এরপর 3 ডিসেম্বর থেকে শুরু হবে ফেডারেশন কাপ। জুলাই বিপ্লবে ছাত্র জনতার অভ্যুত্থান স্মরণ করে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ 2.0 চ্যালেঞ্জ কাপ। একই সাথে এই টুর্নামেন্ট দিয়েই শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের এবারের আসর। বিশ্বের বিভিন্ন দেশে আগের আসরের সেরা 2 দলের খেলা দিয়ে মৌসুম শুরুর প্রচলন থাকলেও বাংলাদেশে এবারই তা প্রথম। বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল কিংসের বিপক্ষে লড়বে ফেডারেশন কাপের রানার্স আপ মোহামেডান। তাই তো জয় দিয়ে ঘরোয়া টুর্নামেন্ট শুরু করতে মরিয়া 2 দল। অনুশীলনেও ব্যস্ত সময় পার করেছেন ফুটবলাররা। চ্যালেঞ্জ কাপের চ্যালেঞ্জ নিয়েই জিততে চান মোহামেডান কোচ আলফাজ আহমেদ। যদিও প্রশিক্ষণের সময় কয়েকবার বিঘ্ন ঘটেছে 2-3 বার, তারপরেও আমরা ভালো মতো প্রস্তুতি নিয়েছি এই ম্যাচটা খেলার জন্য। আমার কোনো রকম ইনজুরি নেই, সবাই সুস্থ। ইনশাআল্লাহ কালকে আমরা জয়ের জন্য মাঠে নামব। অপরদিকে এএফসি কাপে বাজে পারফর্ম দেখালেও সেই স্মৃতি ভুলে ঘরের মাঠে জয় পেতে মরিয়া কিংসের রোমানিয়ান কোচ ভ্যালেরিও তিতা। Real Madrid
আশা করি কালকের ম্যাচে আমরা জিতব। বাংলাদেশের ফুটবলে মোহামেডান অন্যতম পরাশক্তি, সেটা আমি জানি। ভুটানে আমরা গোল করার অনেক সুযোগ পেয়েছিলাম, আমরা দুটো ম্যাচ হেরেছি নিজেদের ভুলের কারণে। আগামী 29 নভেম্বর থেকে শুরু হবে দেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এর আগে জয় নিয়ে ছন্দে থাকার মিশন দুই দলের সামনে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে নেয়ার তাগিদে ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে সার্চ কমিটির সদস্য ইমরোজ আহমেদ। প্রথম দফায় 9 ফেডারেশনের কমিটি ঘোষণা করা হলেও পর্যায়ক্রমে সকল অন ফেডারেশনগুলোর কমিটি দেওয়া হবে বলেও জানান তিনি। সবার আগে গভর্নিং বডির সভা করে হকিকে প্রান্তিক পর্যায়ে পৌঁছানোর প্রয়াস ফেডারেশনের। জুলাই বিপ্লবের পর দেশের রাজনৈতিক ক্ষমতার পালাবদলের সাথে সংস্কারের প্রস্তাব আসে ক্রীড়াঙ্গনেও। সেই ধারাবাহিকতায় ক্রীড়া ক্ষেত্রে দলীয় প্রভাবমুক্ত করার লক্ষ্যে ভেঙে দেওয়া হয় 53টি ফেডারেশনের কমিটি। গতিশীলতা আনতে 9টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠনের পর সবার আগে গভর্নিং বডির সভা করে নিজেদের পরিকল্পনার কথা জানায় হকি ফেডারেশন। আমাদেরকে টুর্নামেন্টে কিছু অ্যারেঞ্জ করতে হবে, হকিটাকে আবার চালাতে হবে, এবং একটা বক্তব্য সবের মধ্যে যেটা হয়েছে, এই খেলাটাকে আমাদেরকে আবার রুট লেভেলে অর্থাৎ স্কুল লেভেলে নিয়ে যেতে হবে, যেখান থেকে যে কোনো খেলা উঠে আসে। সার্চ কমিটি দেয়া প্রতিবেদনে যাচাই বাছাই করে অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। প্রায় 2 মাস সময় পার হলেও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ছিল কাজের স্বাধীনতা, তাই বাছাই প্রক্রিয়া জটিল হলেও কোনো ধরনের চাপ অনুভব করেনি বলে জানান সার্চ কমিটির সদস্য ইমরোজ আহমেদ। আমাদের যে উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ সাহেব, উনি কিন্তু দারুণ পজিটিভ একজন মানুষ। আমরা যতবারই ওনার সাথে বসেছি সব জিনিস কিন্তু খুব পজিটিভলি উনি নেয়, এবং উনি খুব শান্ত ধীরস্থিরভাবে সুন্দরভাবে উনি গাইডলাইন দেন ওনার, এবং উনি কিন্তু কোনো কিছু চাপিয়ে দেন না কারো উপরে। আমরা কিন্তু ওনার তরফ থেকে কোনো চাপানো কোনো কিছু আমরা পাচ্ছি না। উনি যথেষ্ট ফ্রিডম দিয়েছেন কাজ করার জন্য, হুইচ ইজ এক্সপেক্টেড। দেশে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার তাগিদে ফেডারেশনগুলোর এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে বলে দাবি ইমরোজ আহমেদের। তবে কাজ শুরুর আগে বিভিন্ন মহল থেকে নেতিবাচক মন্তব্য ক্রীড়া উন্নয়নে কতটুকু প্রভাব রাখবে এমন প্রশ্ন রাখেন তিনি। আমরা এখন এই স্বাধীনতা পাওয়ার পরে বাক স্বাধীনতার জন্য এবং মত প্রকাশ করার স্বাধীনতায় আমরা কিন্তু অনেক লিমিট ছাড়িয়ে যাচ্ছি। ফেডারেশনের চেয়ার তো লিমিটেড, আমরা ক্রীড়ামোদী প্রচুর মানুষ বাইরে আছি, সবাইকে তো আপনি অ্যাকোমোডেট করতে পারবেন না। যদি অ্যাকোমোডেট করতে না পারেন তাহলে আমরা বাইরে যারা থেকে গেলাম তাদের কাজ হচ্ছে সবাইকে সহযোগিতা করা। সামগ্রিকভাবে 2-1টি ফেডারেশন ছাড়া বেশিরভাগ কমিটি ক্রীড়া বান্ধব হয়েছে বলে মনে করেন সিনিয়র সাংবাদিক আরাফাত জোবায়ের। আমি বলবো যে আসলে কমিটি বেশ ভালো সংখ্যাই বেশি, তবে 2-1টা ফেডারেশনের কমিটি নিয়ে একটু আলোচনা সমালোচনা রয়েছে, বিশেষ করে যেমন কাবাডিতে আপনার বিগত সময় যারা জয়েন্ট সেক্রেটারি ছিলেন তাদের একজনকে সেক্রেটারি করা হয়েছে, তারপর আরেকজনকে জয়েন্ট সেক্রেটারি করা হয়েছিল। পরবর্তীতে নানা আলোচনা সমালোচনার কারণে এবং আপনার একটা কমিটি ছিল হাতে লেখা, এটা নিয়ে বেশ বিতর্ক উঠেছিল। প্রথম ধাপে 9 ফেডারেশনের অ্যাডহক কমিটি দেওয়ার পর পর্যায়ক্রমে বাকিগুলো দেওয়া হবে বলে জানিয়েছে সার্চ কমিটি। পাশাপাশি এখান থেকে প্রাপ্ত অভিজ্ঞতা অন্য কমিটিতে ইতিবাচক প্রভাব রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।